হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএস সিসি2 অনার্সের ক্ষেত্রে এবং পাস বা জেনারেল ক্ষেত্রে এমডিসি2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির বিবর্তন। এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিশরের স্থাপত্য শিল্প বা মিশরের পিরামিড, এই প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর শেষে আলোচনার শেষে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করব। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সাজেশন এবং সাজেশন ধরে একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। সেগুলো তোমাদের ক্লাস রিলেটেড এক একটি ক্লাস বা ভিডিও, এবং তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাই তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে যাতে আমি এইরকম একের পর এক তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এরকম তোমাদের সামনে আনতে পারি। এছাড়া তোমাদের যে বাকি যেসব এখনো প্রশ্নগুলো বাকি আছে সাজেশন অনুযায়ী, প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক এভাবে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল বিষয় কি আমরা একবার দেখে নিই বোর্ডে। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা পাস সেকেন্ড সেম ডিএস সিসি2 অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে এমডিসি2 পেপারটি একই, সিলেবাসও একই। এখানে উভয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রাচীন মিশর। প্রাচীন মিশরকে আমরা বলি ইজিপ্ট, এখন বর্তমান নাম মিশর, রাজধানী কায়রো। তো সেই মিশরের স্থাপত্য, এবং এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে মিশরের পিরামিড। তা মিশরের পিরামিডটাই পরে স্থাপত্যের ভিতরে। স্থাপত্য মানে কোনো বড় ধরনের স্থাপনা, রাজপ্রাসাদ হতে পারে, বড় কোনো স্মৃতিসৌধ হতে পারে, এই টাইপের যেসব স্থাপনা সেগুলোকে আমরা স্থাপত্য বলি। আর ভাস্কর্য, ভাস্কর্য হচ্ছে কোনো মূর্তি নির্মাণকে বা কোনো হাতের কোনো কাজ, বিশেষ করে কারুকার্য, দেওয়ালে নকশা হতে পারে, দেওয়ালের কার্নিশে নকশা হতে পারে, এগুলোকে আমরা বলতে পারি ভাস্কর্য। তা আমাদের আলোচনার বিষয় স্থাপত্য। দেখো, প্রাচীন মিশর বিখ্যাত হয়ে আছে, সারা বিশ্বের কাছে বিখ্যাত হয়ে আছে তার স্থাপত্য রীতির জন্য। বিশাল আকার পিরামিড, মন্দির বা মূর্তি, এগুলো নির্মাণের ভিতর দিয়ে ফেরাও, মিশরের রাজাদের আমরা বলি ফেরাও। তো ফেরাওরা সাধারণ মানুষের চোখে তারা একটা সম্ভ্রম তৈরি করতে চেয়েছিলেন বা একটা সম্মানের জায়গা কিন্তু তারা তৈরি করতে চেয়েছিলেন। এই ফেরাওদের কবরের উপর তৈরি করা হতো এই বিশাল আকারের পিরামিড। মিশরের প্রাচীন যে রাজবংশ, তৃতীয় যে রাজবংশ, সেই রাজবংশের একজন শাসক ছিলেন জোসার। সেই জোসার প্রথম এই পিরামিড তৈরি করার কাজ শুরু করেন। হ্যাঁ, তিনি প্রথম এই ধাপ পিরামিড তৈরি করেন, ধাপে 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 পিরামিডকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া। দেখো, জোসার এই ধাপ পিরামিড তৈরি করেন এবং তিনি কোথায় ধাপ পিরামিড তৈরি করছেন? মেমসিফের কাছে। মেমসিফ একটি জায়গার নাম, সেই মেমসিফের কাছে তিনি এই সাকারা বলে একটি জায়গা, মেমসিফের সাকারা বলে একটি জায়গায় তিনি প্রথম মিশরে পিরামিড তৈরি করছেন। তবে তার পিরামিড তৈরি করার আগে কি অবস্থায় ছিল? আগেও তো প্রাচীন রাজবংশ ছিল, তখন কি পিরামিড তৈরি হয়নি? না, হয়নি। তখন রাজাদের কবর দেওয়া হতো মাটির তলায়। মাটির তলায় বিরাট আকারের গর্ত করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে তার ভিতরে রাজাদের ফেরাওদের সেখানে কবর দেওয়া হতো, যাকে আমরা মাস্টাবা বলতে পারি। এই মাস্টাবা ছিল আগের পরিস্থিতি। সেখানে জোসার, তৃতীয় রাজবংশের জোসার সেখানে ধাপ পিরামিড তৈরি করেন। ধাপ পিরামিড বলতে ধাপে ধাপে পাথর সাজিয়ে একটা উচ্চতায় নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে জোসার মিশরের ক্ষেত্রে প্রথম এই বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন, এই পিরামিড তৈরি করার চিন্তা ভাবনা নিয়ে আসেন। মাটির তলায় নয়, মাটির উপরে তিনি স্থাপনা করার পরিকল্পনা করেন। তাই তিনি আনেন বৈপ্লবিক পরিবর্তন এবং এক্ষেত্রে এই পিরামিড তৈরি করার জন্য তিনি পাথর ব্যবহার করেন। তা মিশরের ইতিহাসে এটি প্রথম যে পাথর ব্যবহার করা হচ্ছে। এখানে যে কবরটা তৈরি করা হবে পিরামিডের নিচে, সেখানে একটা সৌধ থাকবে, সেই সৌধের চারিধারে দেওয়াল দেওয়া হবে, পাথরের দেওয়াল, এবং তার পাশ দিয়ে পাথর সাজিয়ে সাজিয়ে সেটাকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া হবে এবং সেটি হবে পিরামিড। এই পিরামিডের পরিকল্পনা কে করেছিলেন? দেখো, ইমহোতেপ। ইমহোতেপ
তিনি এই মিশরের পিরামিড, বিশেষ করে এই জোসারের সময় যে ধাপ পিরামিড ছিল সেই ধাপ পিরামিড তৈরি করার পরিকল্পনা করেন। এবং এই ইমহোতেপ যিনি পরিকল্পনা করেছিলেন এই পিরামিডের, তাকে মিশরের লোকেরা দেবতার আসনে বসিয়েছিলেন। যাই হোক, এই জোসারের পিরামিডের 6টি ধাপ আমরা লক্ষ্য করি, বা 6টি ধাপ এখানে রয়েছে, যে বা 6টি মাসতাবা রয়েছে, 6টি ধাপ বা 6টি মাসতাবা। এবং এখানে পাথর দিয়ে আগে প্রথমে কবরখানা যেটি রয়েছে তাকে পাঁচিল দিয়ে ঘিরে রাখা হতো, এবং তার নিচে ছিল কবর। এবং এই যে পিরামিড, সেই পিরামিডের মধ্যে কিন্তু অনেক সুড়ঙ্গ রয়েছে, আবার অনেক ধাপও রয়েছে। সেগুলোতে কি হতো, সেগুলোতে যে রাজ পরিবারের যারা অন্যান্য সদস্যরা ছিলেন তাদের সেখানে কবর দেওয়া হতো। তাই জোসারের পিরামিড ছিল একটা বৈপ্লবিক পরিবর্তন। এবং জোসার যে পিরামিডটি তৈরি করেন মেমসিপের কাছে সাকারাতে, মিশরে প্রথম ধাপ পিরামিড, সেটি ছিল 106 মিটার লম্বা, 102 মিটার চওড়া এবং 60 মিটার উঁচু। 106, 102 এবং 60 মিটার উঁচু। এবং এই এখানে পিরামিডের একেবারে নিচে যে গর্ভগৃহ, যেখানে কবর দেওয়া হয়েছিল জোসারকে, তার সামনে ছিল জোসারের, মানে কবরের পাদদেশে জোসারের ছিল এক বিরাট বড় মূর্তি। তা এটা নিয়ে আমরা প্রথমে একটা পাঠে আলোচনা করব। এর পরের যে পাঠটি আলোচনা করব, দেখো জোসারের মৃত্যুর পর জোসারের যারা উত্তরাধিকারীরা রয়েছে তাদের সময় কিন্তু প্রকৃত পিরামিড তৈরি করা শুরু হয়। মানে ধাপ পিরামিড আর থাকছে না, সেই জায়গায় কিন্তু একেবারে গায়ের উপর, মানে পিরামিডের দেওয়াল একদম প্লেন হচ্ছে, মানে একদম সমতল বেস হচ্ছে, এবং প্রকৃত যে পিরামিড, সেই প্রকৃত পিরামিড এখানে তৈরি হচ্ছে। তো এখানে মিশরের চতুর্থ যে রাজবংশ, এর আগে জোসার ছিলেন তৃতীয় রাজবংশের রাজা, এরপরে আসছে চতুর্থ রাজবংশ। তো সেই চতুর্থ রাজবংশের শাসকরা কায়রো, মিশরের যে রাজধানী কায়রো, সেই কায়রোর কাছে গিজোতে বা গিজাতে প্রথম এই প্রকৃত পিরামিড তৈরি করেন। এবং এটি আকারে ছিল অদ্বিতীয়। পৃথিবীতে এই পিরামিডের আকারের সমতুল্য কোনো স্থাপনা আজও নেই। এবং এগুলো ছিল ফেরাওদের ক্ষমতার প্রতীক। ফেরাওরা যে কত বিপুল ধনসম্পত্তির অধিকারী ছিলেন এই পিরামিডগুলো দেখলে কিন্তু বোঝা যায়। তা যাই হোক, এই দ্বিতীয় শাসক, মানে চতুর্থ রাজবংশের দ্বিতীয় শাসক যিনি ছিলেন সেই খুফু, খুফুকে আমরা আরেকটা নামে চিনি, তার নাম হচ্ছে চেওপাস। খুফুর আরেক নাম চেওপাস। এই খুফু বা চেওপাস, তিনি একটি পিরামিড তৈরি করেন, এবং তার পুত্র খাফার, তাহলে খুফু এবং খুফুর পুত্র খাফার, খুফু এবং খাফার, এনারা দুটো পিরামিড তৈরি করছেন। এবং খাফারেরও কিন্তু আরেকটা নাম আছে চেপ রেন। তারা গিজাতে দুটি বৃহৎ আকারের পিরামিড তৈরি করছেন, যা এই ফেরাও বা খুফু খাফারের শৌর্য বীর্যের প্রতীক, তাদের অহংকারের প্রতীক, তাদের বিপুল ক্ষমতার প্রতীক। এবার আমরা আলোচনা করছি যে খুফুর পিরামিডটা আকারে কতটা বড়, এবং পাশাপাশি খাফার, তার পুত্র খাফারের পিরামিডটি আকারে কতটি বড়। দেখো, খুফুর যে পিরামিড, তার যে ভিতটি ছিল 235 বর্গ মিটার, এবং এর উচ্চতা ছিল 146.5 মিটার। এবং ঢাল, যে ঢালে আছে সে ঢালটি হচ্ছে 51 ডিগ্রি ঢালে অবস্থিত। আর পরে খাফরের পিরামিড দেখো 215.5 মিটার উচ্চতা, এবং 215.5 মিটার তার হচ্ছে ভিতের যে ক্ষেত্রফল বর্গ মিটার, এবং উচ্চতা রয়েছে 143.5 বর্গ মিটার, এবং ঢাল রয়েছে 52 ডিগ্রিতে এই খাফারের পিরামিডটি অবস্থিত। তাহলে এই পর্বে আলোচনা করলাম কি, যে চতুর্থ রাজবংশের যারা শাসক ছিলেন, দ্বিতীয় শাসক খুফু এবং খাফার, তারা মিশরের কায়রোর কাছে গিজাতে তারা বৃহৎ আকারের পিরামিড তৈরি করেন। তার ভিতরে তাদের কবর দেওয়া হয়, এবং এই পিরামিডগুলো ছিল এই শাসকদের ক্ষমতার প্রতীক, এবং তারা যে কত বিপুল পরিমাণে অর্থের মালিক ছিলেন সেটি কিন্তু এই পিরামিড দেখে বোঝা যায়। এবং এই পিরামিড পৃথিবীতে অদ্বিতীয়, এর কোনো বিকল্প নেই। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম এর দ্বিতীয় পার্টে। এবার তৃতীয় যে পার্টটি আলোচনা করব, সর্বশেষ পার্ট, সেটি হচ্ছে নির্মাণ। কিভাবে এটি নির্মাণ করা হলো। দেখো, এই পিরামিডের যে পাথরগুলো ব্যবহার করা হতো, এক একটি পাথর কিন্তু 2.5 টন করে এর ওজন। এই টাইপের, মানে 2.5
টন ওজনের প্রায় 20 লক্ষ পাথর দিয়ে এক একটি পিরামিড তৈরি করা হয়েছিল। এবং এই পিরামিডগুলিতে যেসব মানে শ্রমিকেরা কাজ করতেন, প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন হতো। প্রায় 80,000 শ্রমিক বছরে 80 দিন ধরে কাজ করতেন। এইভাবে 20 বছর সময় লেগেছিল। তা এই পিরামিড তৈরি করতে চুনা পাথর ব্যবহার করা হতো, এছাড়া গ্রানাইট পাথর, অ্যালবেস্টার পাথর এগুলো তৈরি করা হতো। তাই গিজার কাছে ছিল চুনা পাথরের ভান্ডার। সেই চুনা পাথরের ভান্ডারের পাশেই কিন্তু তৈরি করা হয়েছিল এই পিরামিডগুলি। তার কারণ কি? যাতে সহজে পাথরগুলি ওখানে নিয়ে যাওয়া যায়। এছাড়া নীল নদে বন্যা হতো বারে বারে, সে বন্যার সময়ও কিন্তু এই পাথরগুলো নিয়ে যেতে খুব সুবিধা হতো। এছাড়া যে প্রচুর পরিমাণে শ্রমিক এখানে কাজ করতো, এই শ্রমিকটা কোথা থেকে আসতো? এই শ্রমিকরা মিশরের কৃষকেরা এখানে শ্রমিক হিসাবে কাজ করতেন। মিশরের নীল নদে বারবার বন্যা হতো, তা বন্যার সময় কৃষকদের কোনো কাজ নেই, তখন এই কৃষকেরা শ্রমিক হিসেবে এখানে কাজ করতেন। এবং এই এই পিরামিডগুলো তৈরি করার যে কারিগরি বিদ্যা তা এতটা উৎকর্ষ ছিল যে বিশ্ববাসীকে আজও পর্যন্ত কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বের 7ম আশ্চর্যের একটি কিন্তু এই মিশরের পিরামিড। তা এখানে এত কিছু আয়োজন করা, এত কিছু পরিচালনা করা, এত শ্রমিকদেরকে নিয়ে সেখানে কাজ করানো এবং এত শ্রমিকদের যে খাদ্যের যোগান দেওয়া, এটি কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এই খাদ্য সংগ্রহ করতেন রাজারা। কৃষকদের যে উদ্বৃত্ত শস্য থাকতো, সেই শস্য কর হিসাবে কৃষকদের কাছ থেকে আদায় করতেন, আবার সেই কর মানে সেই খাদ্যশস্য তাদেরকে আবার খাদ্য হিসেবে যোগান দিতেন। তো এইভাবে একটা ব্যালেন্স তৈরি করে তারা কিন্তু এটা তৈরি করেছিলেন। আর নীল নদের পশ্চিম তীরে যারা মিশরের যারা বিশেষজ্ঞ, তারা বলছেন যে নীল নদের পশ্চিম তীরে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। তার কারণ পশ্চিম দিকে সূর্য অস্ত যায় এবং সূর্য অস্ত যাওয়াটা হচ্ছে একটা মৃত্যুর প্রতীক। তাই এই পিরামিডগুলো ছিল মৃত্যুর একটা প্রতীক। তাই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল মিশরের নীল নদের পশ্চিম পাড়ে। এবং এই পিরামিডের নিচে যে গর্ভগৃহ থাকতো, সেই গর্ভগৃহে রাজাদের মৃতদেহকে মমি করে মানে ওষুধি কাপড় জড়িয়ে তাকে একটি কফিনের ভিতরে ঢুকিয়ে সেই কফিন সেই গর্ভগৃহে মানে পিরামিডের নিচে সেই গর্ভগৃহে রেখে তার প্রবেশ পথে চুনা পাথর দিয়ে আটকে দেওয়া হতো, যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। আবার এক্ষেত্রে কিন্তু যখন তার শেষকৃত্য হতো এই রাজা বা ফেরাওদের, তখন অনেক আচার অনুষ্ঠান করা হতো। অনেক আচার অনুষ্ঠানের ভিতর দিয়ে তার মৃতদেহকে মমি করে সেখানে রাখা হতো, মানে সমাধিস্থ করা হতো। এবং তার সাথে অনেক রাজাদের ব্যবহার্য অনেক সোনা দানা রূপ বা তাদের ব্যবহার্য যেসব অলংকার সামগ্রী প্রাত্যহিক দিনে সব কিন্তু সেখানে রেখে দেওয়া হতো। এখানে একজন ঐতিহাসিক আছে, দেখো নামটি, সেটি হচ্ছে IES এডওয়ার্ড। তিনি বলছেন যে এত বড় মাপের পিরামিড তৈরি করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে ফেরাওরা নিজেদেরকে অতি মানব হিসেবে জনসাধারণের কাছে তুলে ধরতে চেয়েছিলেন এবং নিজেদেরকে দেবতার পর্যায়ে উন্নীত করতে চেয়েছিলেন। এজন্য যারা জীবিত ফেরাও তাদেরকে কিন্তু ঈগল দেবতার সাথে বা দেবতা হেরাসের সাথে তুলনা করা হতো। আর ফেরাও মারা গেলে তাকে হচ্ছে ওরিসিসের সাথে তুলনা করা হতো, দেবতা ওরিসিসের সাথে। তাহলে ফেরাওরা ছিলেন এক প্রকার এখানে দেবতা, দেবতার সাথে কিন্তু এদেরকে তুলনা করা হতো। তো যাই হোক, আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে যে এই যে খুফু বা খাফারে, তার পুত্র খাফারে, এদের মৃত্যুর পর কি হয়? এদের মৃত্যুর পর পরবর্তী সময়ে যে মেনকাউরে যিনি ফেরাও হন, মেনকাউরে যার আরেক নাম হচ্ছে মাইসেরনিয়াস, মেনকাউরে বা মার্সেনিয়াসের সময় এই পিরামিড তৈরি হয় বটে, কিন্তু সেগুলো আকারে অনেক ছোট হয়। এবং এই সময় থেকে পিরামিডের বদলে রাজাদের বিরাট আকারের মূর্তি তৈরি করা, মন্দির তৈরি করা, এগুলির উপরে কিন্তু জোর দেওয়া হয়। তাহলে কি আলোচনা করলাম আমরা? মিশরের স্থাপত্য বলতে আমরা মিশরের পিরামিডকে বুঝি, মিশরের মন্দিরকে বুঝি, রাজাদের বড় বড় মূর্তিকে বুঝি। তো এখানে প্রথমে যে তৃতীয় রাজবংশের রাজা জোসার, তিনি ধাপ পিরামিড শুরু করেন। যদিও ধাপ পিরামিডের আগে মাটির তলায় রাজাদেরকে কবর দেওয়া হতো, যেটাকে আমরা বলছি মাস্টাবা। সেক্ষেত্রে জোসার একটা বৈপ্লবিক পরিবর্তন আনেন, মাটির উপরে তিনি এই পিরামিড তৈরি করার পরিকল্পনা করেন, ধাপ পিরামিড। এবং সেই পিরামিড তিনি তৈরি করেছিলেন মেনসিপের কাছে সাকারাতে। সেখানে একটি গর্ভগৃহে
রাজাকে মমি করে সেখানে কবর দিয়ে তার চারিপাশে শক্ত পাথর দিয়ে দেওয়াল তৈরি করে তার পাশ দিয়ে পাথর সাজিয়ে একটার পর একটা পাথর সাজিয়ে এই ধাপ পিরামিড তৈরি করেছিলেন। যিনি তৈরি করেছিলেন তার নাম ইমহোটেপ। এই ইমহোটেপ ছিলেন একজন মানে দেবতার হিসাবে তাকে মানা হতো তার এই পরিকল্পনার জন্য। এবং এইভাবে পাথর ব্যবহার করে মিশরে প্রথম মাটির উপরে পিরামিড তৈরি করেন রাজা জোসার বা ফারাও। তারপর মানে তার মৃত্যুর পর একটা বৈপ্লবিক পরিবর্তন আবারও আসে। প্রকৃত পিরামিড তৈরি হয় চতুর্থ রাজবংশের সময়। চতুর্থ রাজবংশের দুই রাজা খুপু এবং খাফারে তারা কায়রোর কাছে গিজাতে প্রথম এই বৃহৎ আকারের পিরামিড তৈরি করেন। তার আয়তনও বিরাট। আয়তনগুলো বলেছি 235 বর্গ ফুট। তার শুধু ভিত এবং তার উচ্চতা রয়েছে 146 মিটার, 51 ডিগ্রি তার ঢাল রয়েছে। এত বড় পিরামিড বিশ্বে কোথাও দেখা যায় না। এত বড় স্থাপনা বিশ্বে অদ্বিতীয়। এবং এর পাথরগুলো অনেক বড় বড়, 2.5 টন করে এক একটা পাথরের ওজন। প্রায় 20 লক্ষ পাথর দিয়ে 80,000 শ্রমিক 20 বছর ধরে কাজ করে এক একটা পিরামিড তৈরি করেছিলেন। এবং এত পরিমাণ পাথর পাওয়া গিয়েছিল, মিশরে ছিল চুনা পাথরের ভান্ডার এই গিজাতেই। এবং সেই পাথর সহজে যাতে সেখানে নিয়ে যাওয়া যায় তাই এই চুনা পাথরের ভান্ডারের পাশেই এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল মিশরের নীল নদের পশ্চিম তীরে। এবং এই খুপু খাবারের মৃত্যুর পর যিনি রাজা হচ্ছেন মেনকাউরে, তার সময় গিয়ে আমরা দেখছি যে পিরামিডগুলি আকারে ছোট হয়ে আসছে। তার সময়ে মূর্তি তৈরি করা, মন্দির তৈরি করাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে মিশরের স্থাপত্য বা মিশরের এই পিরামিডের অংশে। আর একটা বিষয় বলার হচ্ছে যে এই পিরামিডগুলো কেন এত বড় বড় করে তৈরি করা হতো। কারণ ফেরাও বা রাজারা তারা নিজেদেরকে দেবতার আসনে উন্নীত করার জন্য, জনসাধারণের কাছে নিজেদের একটা অতি মানব হিসাবে তুলে ধরার জন্য, জনসাধারণের কাছে নিজেদের সম্ভ্রম শ্রদ্ধাকে তুলে ধরার জন্য তারা এই ধরনের পরিকল্পনা করেছিলেন। এই ধরনের স্থাপনা তারা তৈরি করতেন। এগুলো ছিল তাদের ক্ষমতার প্রতীক। তাদের হাতে যে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। এবং এই কবরের নিচে তাদেরকে মমি দেওয়া হতো। তাদের মৃতদেহকে কাপড়ে, ওষুধি কাপড়ে জড়িয়ে কফিনে ঢুকিয়ে এই পিরামিডের নিচে যে গর্ভগৃহ আছে সেখানে তাদেরকে সমাধিস্থ করা হতো নানা রকম আচার অনুষ্ঠান মেনটেন করে। সেখানে তাদের ব্যবহার্য সমস্ত জিনিসপত্র দেওয়া হতো, দিয়ে এই পিরামিডের যে ঢোকা মানে নিচে গর্ভগৃহে ঢোকার যে পথ সেটি চুনা পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হতো। এবং এই ফেরাওরা, জীবিত ফেরাও ছিল ইগল দেবতা বা দেবতা হেরাসের সমতুল্য, এবং মৃত ফেরাও ছিল ওরেসিসের সমতুল্য, দেবতা ওরেসিসের সমতুল্য। তা দেবতার মতো নিজেকে তুলে ধরার জন্য মিশরের রাজারা এই বিরাট বিরাট পিরামিড বানিয়েছিলেন। প্রশ্নটি যদি দেয় মিশরের স্থাপত্য, এই হবে অ্যান্সার। এবং যদি দেয় পিরামিড মিশরের, তবে এই হবে উত্তর। এখন আমরা এই উত্তরটি নিয়ে খাতা কলমে এর যে উত্তর 250 ওয়ার্ডে 5 নম্বরে, সেই উত্তরটি নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টার DSCC2 বা MDC2। প্রশ্নটি হচ্ছে প্রাচীন মিশরের স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো, অথবা আসতে পারে মিশরের পিরামিড সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমান 5। উত্তরটি এভাবে লিখবে: প্রাচীন রাজ্যে মিশর বিখ্যাত হয়ে আছে তার স্থাপত্য রীতির জন্য। বিশাল আকার পিরামিড ও মন্দির, প্রাসাদ প্রভৃতি নির্মাণের মাধ্যমে ফেরাওগণ সাধারণ মানুষের মধ্যে সম্ভ্রম ও শ্রদ্ধার সঞ্চার করতে চেয়েছিলেন। ফেরাওদের কবর দেওয়ার জন্য বিশাল আকার সৌধ নির্মাণ করা শুরু হয় তৃতীয় রাজবংশের শাসক জোসার এর ধাপ বিশিষ্ট পিরামিড নির্মাণের মধ্য দিয়ে। জোসার মেমসিপের কাছে সাকারাতে নিজের কবর নির্মাণ করান। এর আগে ফারাওদের মাটির নিচে মানে মাস্টাবা নামক বিশাল কবরখানায় কবর দেওয়া হতো। জোসার মাটির উপর সৌধ নির্মাণ শুরু করেন। পরের প্যারা দেখো, জোসারের পিরামিড মিশরীয় স্থাপত্য রীতিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এই কবর পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, যা ছিল মিশরে প্রথম। পাথরগুলি এমনভাবে সাজানো হয়েছিল যাতে সৌধের 4টি দিকেই বিশাল বিশাল ধাপ তৈরি হয়। এই ধাপগুলি আস্তে আস্তে পিরামিডের আকার ধারণ করে। এই পিরামিডের পরিকল্পনা করেছিলেন ইমহোটেপ। স্থপতি হিসাবে মিশরীয়রা তাকে দেবতার আসনে বসিয়েছিল। জোসারের পিরামিডের 6টি ধাপ বা মাস্তাবা ছিল। কবরটিকে ঘিরে একটি পাথরের প্রাচীর দেওয়া ছিল। প্রাচীরের ভেতরের এলাকায় প্রায় 15 হেক্টর ছিল। পিরামিডের নিচে ছিল জোসারের কবর, আর ভেতরের সুড়ঙ্গ ধাপগুলিতে রাজ পরিবারের সদস্যদের সমাহিত করা হয়েছিল। পিরামিডটি 109 মিটার লম্বা, 102 মিটার চওড়া এবং 60 মিটার উঁচু ছিল। কবরের পাদদেশে জোসারের একটি চুনা পাথরে নির্মিত মূর্তি রাখা ছিল। পরের প্যারা দেখো, জোসারের উত্তরাধিকারীদের
পিরামিডদের রাজত্বকালে ধাপ পিরামিড থেকে প্রকৃত পিরামিড নির্মাণের উত্তরণ ঘটে। চতুর্থ রাজবংশের রাজত্বকালে কায়রোর কাছে গিজাতে বৃহৎ আকার পিরামিড নির্মাণ করা হয়। শুধুমাত্র আকারের দিক থেকে দেখলেও প্রাচীন পৃথিবীতে এর কোনো জুড়ি মেলে না। চতুর্থ রাজবংশের তৈরি পিরামিড ফেরাওয়ের ক্ষমতার প্রতীক ছিল। পিরামিড থেকে প্রতিভাত হয় কি বিপুল সম্পদ ফেরাওদের কুক্ষিগত ছিল। চতুর্থ রাজবংশের দ্বিতীয় শাসক খুফু বা চেওপস এবং তার পুত্র খাফরে বা চেপরেন গিজার বৃহত্তম দুটি পিরামিড নির্মাণ করেন। খুফুর কবর যে পিরামিডটি নিচে ছিল সেটির ভিত ছিল 235 বর্গমিটার, মানে বর্গকার ক্ষেত্র, এবং উচ্চতা ছিল 146.5 মিটার। খাফরের পিরামিডটির ভিত 215.25 বর্গমিটার এবং উচ্চতা 143.5 মিটার। খুফুর পিরামিডের ঢাল ছিল 51 ডিগ্রি আর খাফরের পিরামিডের ঢাল ছিল 52 ডিগ্রি। পরের প্যারা দেখো, এই বিশাল মানে সুবিশাল পিরামিডগুলির নির্মাণ করতে গড়ে 2.5 টন ওজনের 20 লক্ষ পাথর প্রয়োজন হতো। স্থাপত্য কারিগরি বিদ্যার চরম উৎকর্ষ ছাড়া এই সুবিশাল সৌধগুলি এত দীর্ঘস্থায়ী হতে পারে না বা পারত না। মিশর বিশেষজ্ঞদের মতে পিরামিডগুলি নীল নদের পশ্চিম পাড়ে নির্মাণ করা হয়েছিল। পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া অর্থাৎ মৃত্যুর রূপক ছিল। এছাড়াও পিরামিডগুলি নীল নদের তীরে চুনাপাথরের ভাণ্ডারের কাছে নির্মিত হয়েছিল, যাতে চুনাপাথর, গ্রানাইট, অ্যালবেস্টার পাথর দ্রুত নির্মাণ স্থলে নিয়ে যাওয়া যায়। নীল নদের বন্যাও পাথরগুলিকে নির্মাণের স্থলে নিয়ে যেতে সাহায্য করেছিল। এই বিশাল পিরামিড নির্মাণে প্রচুর সংখ্যক শ্রমিককে কাজে লাগানো হয়েছিল। সম্ভবত বন্যার সময় যখন কৃষিক্ষেত্রে কাজ থাকতো না, তখনই কৃষকরা পিরামিড নির্মাণে হাত লাগাতো। একটি হিসেব অনুযায়ী 80,000 শ্রমিক বছরে 80 দিন করে কাজ করে 20 বছরে গিজার পিরামিড নির্মাণ করেছিল। তবে খাফরের পরে মেনকাউরে বা মাইসারনিয়াসের রাজত্বকাল থেকে পিরামিডের আয়তন ছোট হতে থাকে। পূর্ববর্তী রাজবংশগুলি সম্পূর্ণ অন্যরকম কবর নির্মাণ করিয়েছিলেন এবং মন্দির ও রাজার বৃহৎ মূর্তি নির্মাণে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। প্রশাসনিক তত্ত্বাবধান, পরিকল্পনা এবং তা কার্যকরী করা ছাড়াও এই সময় একটি বড় কাজ ছিল এই বিপুল শ্রমিকের খাদ্যের যোগান দেওয়া। যে উদ্বৃত্ত শস্য কৃষকের কাছ থেকে কর হিসেবে নেওয়া হতো, তাই আবার শ্রমিকদের খাদ্য হিসেবে ব্যবহার করা হতো। IES এডওয়ার্ড মনে করেন যে পিরামিড নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে ফেরাওকে অতিমানব বা দেব স্বরূপ শাসক হিসাবে প্রতিপন্ন করা, অর্থাৎ ফেরাওদের উপর দেবত্ব আরোপ করা। পিরামিড নির্মাণ ছাড়াও ফেরাওয়ের শেষকৃত্যে প্রচুর আচার অনুষ্ঠান যুক্ত করা হতো। তারপর দেহটিকে মমি বানিয়ে একটি কফিনে ভরে প্রচুর ব্যবহারযোগ্য জিনিস সহ তার দেহ সমাধিস্থ করা হতো। সমাধির আচারপূর্ণ হবার পর পিরামিডের ভেতরে মূল সমাধিগৃহে যাওয়ার রাস্তা গ্রানাইট পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হতো। জীবিত ফেরাও যেমন হোরাস বা ইগল দেবতার সঙ্গে সমতুল্য ছিলেন, মৃত্যুর পর তাকে দেবতা ওরিসিসের অংশ বলে মনে করা হতো। এই ছিল মিশরের স্থাপত্য বা মিশরের পিরামিড। তোমাদের বাকি আর অন্যান্য যেসব টিকা প্রশ্ন থেকে শুরু করে বড় 10-20 নম্বরের প্রশ্ন যেগুলো এখনও বাকি আছে আমার ক্লাসে নিতে, সেগুলোর আমি কিন্তু একের পর এক ভিডিও ক্লাস এর পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে এবং তোমাদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে।